Darah perjanjian mengikat Sukma। কাত সুকমা এই মহিলাটির কাছে হঠাৎ করেই খবর আসে যে তার বৃদ্ধ বাবা মা গুরুতর অসুস্থ। খবরটি শোনার পর সে তার সন্তানদেরকে নিয়ে বহু বছর পর ফিরে যায় তাদের পুরনো বাড়িতে বাবা মাকে দেখার জন্য। কিন্তু সবকিছু কেমন যেন পাল্টে গেছে। বাবা মায়ের ফ্যাকাশে মুখ, মলিন চেহারা আর হঠাৎ করে অদ্ভুত হাসি পদে পদে সবকিছু ভয় পাইয়ে দেয়। আবার হঠাৎ করে মাঝরাতে তারা কোথায় যেন চলে যায়। কি হচ্ছে এসব? তারা কি আদৌ মানুষ? ধীরে ধীরে তারা বুঝতে পারে তাদেরকে এখানে আনা হয়েছিল শয়তানের ভুলের জন্য। হিংসা, প্রতিশোধ, তারপর কালো জাদু। কিভাবে মানুষকে কাফের বানিয়ে দেয় তাই এখানে দেখানো হয়েছে। এক্সপ্লেইন করতে যাচ্ছি। ইন্দোনেশিয়ান হরর প্রেতালা প্রেজেন্স কাফের গার্ভাবাং সুকমা। তার সাথে বলে নেই এটি কিন্তু ঘটনার প্রথম পার্ট নয়, মানে এই মুভির প্রথম পার্ট হিসেবে আরও একটি মুভি আছে। তবে চিন্তা বা ভয়ের কিছু নেই। আমি এমনভাবে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছি যে প্রথম পার্ট দেখার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওতেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো কি অবস্থা সবার? আমি চাঁদনি থাকছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হান্টিং বাংলা স্টোরিজ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল। ঘটনার শুরুতে দেখা যায় স্ত্রী নামের একটা মহিলা মাটি খুঁড়ে সেটার ভেতরে একটা কাপড়ের পুঁটলি রাখে, তারপর একটা সাপ নিয়ে সেটার মাথা থেকে মণি বের করে সেই গর্তে ফেলে। তার সাথে তার হাত কেটে সেখানে রক্ত দেয় এবং প্রার্থনা করে যে এই তাবিজটি অথবা এই রিচুয়ালটা তার পরিবারের জন্য যেন একটা রক্ষাকবচ হয় আর তার বাড়িটা যেন প্রোটেক্ট করে। এরপর আমরা তার মেয়ে ডিনাকে দেখতে পারি যে লেখাপড়া করছিল। সেখানে তার ভাই আসে যার নাম অ্যান্ডি। সে তার বোনকে বলছিল যে তুমি তো সবসময় লেখাপড়া করছো আইন নিয়ে, কিন্তু তোমার তো এবার বিবাহ করা উচিত, তাই না? আসলে ডিনা একজন উকিল হতে চায়, তাই একটা অফিসে সে অনেক দিন যাবৎ ইন্টার্নশিপ করছে, মানে বেতন ছাড়া কাজ করছে কাজ শেখার জন্য। তো সেখানে তার ভাই অ্যান্ডি আরও বলছিল যে তুমি তো চাইলেই আমার সাথে আমাদের বাবার ব্যবসার হালটা ধরতে পারো, যেটা করলে তুমি টাকাও পাবে। সেখানে ডিনা বলে, ভাই তাহলে তো এতদিন লেখাপড়ার সবকিছুই বৃথা হয়ে যাবে, তাই না? যাই হোক, সেখানে আমরা অ্যান্ডির ওয়াইফ রানীকে দেখতে পারি যে কিনা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তারপর দেখা যায় তাদের মাছ বাড়িতে এসেছে এবং বাড়িতে দরজার মধ্যে আরও একটা পুঁটলি বেঁধে রেখেছে। সেটা সে দেখছে। দেখা যাচ্ছিল সেই পুঁটলিটাতে 5টার মতো ফোঁটা ফোঁটা কালো দাগ হয়ে গিয়েছিল। তার বিশ্বাস অনুযায়ী যদি এটা এমনটা হয়, মানে যদি কালো দাগ পড়ে যায়, তাহলে তাদের পরিবারের জন্য এটা দুঃসংবাদ অথবা বিপদ আসতে পারে। সেখানে দেখা যায় অ্যান্ডি আর ডিনা স্ত্রীকে প্রশ্ন করছিল যে মা, আমরা তো এখন পর্যন্ত অনেকটাই ভালো আছি সেই ঘটনা পর থেকে, তাহলে কেন তোমাকে এসব করতে হবে? আবার তাদের মা কিছুই বলে না, শুধু বলছিল এসব কিছু না, শুধু সাবধানতার জন্য। সেখানে স্ত্রী তার ছেলের বউ রানীকে বলছিল, আচ্ছা তোমাকে দেখে তো অনেকটা মোটা লাগছে, তুমি কি গর্ভবতী নাকি? অ্যান্ডি বলে, আরে না মা, সে কিছুদিন ধরে অনেক খাবার খাচ্ছে তাই হয়তো এমন মোটা দেখাচ্ছে। স্ত্রী বলে, ভালো সন্তানের জন্য এতটা তাড়াহুড়া না করাই ভালো। এখন এই কথাটা শুনে রানীর একটু অদ্ভুত লাগে। তার মনে হয় তার শাশুড়ি কি চাচ্ছে না যে তাদের একটা বাচ্চা হোক। এরপর দেখা যায় খাবার খাওয়ার পর ডিনার অ্যান্ডি যে যার কাজে চলে যায়। তবে সেখানে স্ত্রী রানীর পেটের দিকে কেমন যেন একটা নজর দিয়ে চেয়েছিল। তার সন্দেহ হচ্ছিল হয়তো রানী গর্ভবতী। এখন শাশুড়ি তার দিকে এমনভাবে চেয়ে রয়েছে, এটাতে তার একটু অস্বস্তি লাগলে সে ঘরে চলে যায়। অ্যান্ডি তার বাবা মারা যাওয়ার পর থেকে তার বাবার ব্যবসাটা সেই সামলাচ্ছে, মানে তার বাবার একটা আখেতের ব্যবসা ছিল, সেটা সামলাচ্ছে। সেখানে যাওয়ার পর ব্যবসার দায়িত্বে থাকা কাজের লোকটা অ্যান্ডিকে বলছিল যে আগে থেকে ফসলটা একটু উন্নতির দিকে রয়েছে, মাঝখানে বুনো ঘাসের জন্য একটু গুণগত মান কমে গিয়েছিল, তবে এখন ভালো। যাই হোক, অন্যদিকে দেখা যায় স্ত্রী চলে গিয়েছে একটি কবিরাজের কাছে যার নাম কিয়াই। তো কবিরাজের সাথে দেখা করার পর কবিরাজ তাকে বলছিল, তুমি এখানে কেন এসেছ? কোনো সমস্যা তোমার হওয়ার কথা না। আমি যে কবচটা তোমাকে দিয়েছি সেটা যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ির আঙ্গিনাতে থাকবে, কোনো সমস্যা তো দূরের কথা, কোনো শক্তি তোমার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে আসার কারণ কি? স্ত্রী বলছিল, আসলে আমার একটু অস্বস্তি হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হবে। আর সাথে সাথেই আমরা দেখতে পারি যে তাদের আক্ষেতের মধ্যে আগুন লেগে গিয়েছে। আর অন্যদিকে রানী যখন ঘরে বসেছিল, পেছনে থাকা তারা দাদাশু আর দাদি শাশুড়ির ছবিটা নিচে পড়ে গিয়েছে। স্ত্রী যখন বাড়িতে ফিরে এই বিশ্বাসটা দেখতে পারে, তখন থেকেই সে তার বাবা মার কাছে কল দেওয়া ট্রাই করতে শুরু করে। কিন্তু এভাবে দিন থেকে রাত হয়ে যায়, কোনোভাবেই সেখানে কল লাগছিল না।
তাকে রাতে আন্টি খাবার খেতে ডাকছিল, কিন্তু সে খাবারটাও খায় না। দুশ্চিন্তায় পড়ে গেছে। পরদিন সকালে দেখা যায় সে তার বাবা মার বাড়িতে গিয়েছে দেখা করার জন্য। দরজাটা খোলা। ভেতরে প্রবেশ করলে ফ্লোরের মধ্যে সে দেখতে পারে যেখানে রক্ত ছিল। হঠাৎ করে শোবার ঘর থেকে কেমন যেন একটা আওয়াজ ভেসে আসছে। সে যখন সেখানে যায় গিয়ে দেখতে পারে বিছানার মধ্যে তার মাকে কে যেন নৃশংসভাবে শেষ করে রেখেছে। আর তখনই তার পেছনে আলমারিটা খুলে গেলে সেখানে আমরা দেখতে পারি ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসছে। আর তার মাথায় যেন কে একটা কুডুল বিধিয়ে রেখেছে। এটা দেখার পর তো সে খুবই ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি তার মা পেছন থেকে তাকে টান দিয়ে ধরে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। বোঝা যায় এটা কেবলমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন আমরা দেখতে পারি অ্যান্ডি আর রানী হসপিটালে গিয়েছে আলট্রা করার জন্য। রিপোর্ট আসলে জানা যায় রানী 2 মাসের গর্ভবতী। এখন এটা শুনে তারা তো মহা খুশি। বাড়িতে যাওয়ার সময় অ্যান্ডি বলছিল যে এই খবরটা মাকে বললে তিনি তো অনেক খুশি হবেন। প্রথম নাতি বলে কথা। তখন সেই 3 রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় অ্যান্ডি লক্ষ্য করে একটা কালো কাপড় পরা মেয়ে সেখানে দাঁড়িয়েছিল। এটা দেখে সে খানিকটা ভয় পেয়ে যায়। বাড়িতে আসলে রানীর গর্ভবতী হওয়ার বিষয়টা তাদের মাকে বলতে যাবে। ডিনার সামনে এসে যায় আর বলে, আমি বুঝতে পারছি তোমরা কোনো বিষয়টা আমাকে বলতে চাইছো, কিন্তু এই কথাটা বলার সময় এখন নয়। দাদু একটু আগেই কল দিয়েছিল, ফোন করেছিল। বলেছে দিদার শরীরটা বেশি একটা ভালো না, আমাদের সেখানে যেতে হবে। এরপরে দেখা যায় তারা পুরো পরিবার দাদু দিদার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। কিন্তু এদিকে দেখা যায় তাদের বাড়িতে স্ত্রী যে পুটলিটা টাঙ্গিয়ে রেখেছিল সেটা সেখান থেকে পড়ে যায়। আর সেটাতে অনেক অনেক কালো দাগ হতে শুরু করে। তার মানে এতে বোঝা যায় সামনে ঘোর বিপদ। তারা সেখানে যাওয়ার পর তাদের দাদা রিসিভ করে। ভেতরেই তাদের দিদা দাঁড়িয়েছিল। দাদু বলে, তোমরা অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছ, ফ্রেশ হয়ে নাও। নিশ্চয়ই তোমাদের দিদার রান্নাটা খুব মিস করছো, তোমরা ঠিক না অনেক দিন আগে খেয়েছিলে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। কিন্তু সেখানে স্ত্রী তার বাবা মাকে স্বাভাবিক হয়ে দেখছিল, মনে হচ্ছিল না যে তাদের কোনো অসুস্থতা রয়েছে। তাও সে বলছিল, মা তুমি যদি অসুস্থ হয়ে থাকো তাহলে আমার কাছে লুকিও না, আমাকে সবটা বলবে। তার মা তখন বলে, আরে না, এতটা অসুস্থ হয়নি যতটা তোর বাবা বলেছে। অনেক দিন ধরে নাতিনাতনিদেরকে মিস করছিলাম আর তোকেও মিস করছিলাম, তাই এখানে নিয়ে আসলাম। যাই হোক, স্ত্রী সেখানে টেবিলে থাকা চা আর নাস্তাটা গোছানোর সময় প্রচণ্ড গন্ধ আসছিল। মনে হচ্ছিল এটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে। সে রান্নাঘরে যাওয়ার পর সেখানে বাকিরাও যায়, কিন্তু তারা গন্ধের কারণে সেখানে টিকতেই পারছিল না। এত গন্ধ দেখতে পারছিল যে খাবার দাবার যা রয়েছে সবকিছু বিভৎসভাবে পচে গিয়েছে। আর এখানে কি হচ্ছে যে তাদের দিদা রান্না করছে কিন্তু গ্যাসের চুলাটাই অন করতে ভুলে গিয়েছে। এখন স্ত্রী এসব দেখে বলছিল তাদের অনেক বয়স হয়ে গিয়েছে, আমার আরও আগে এখানে আসার প্রয়োজন ছিল। সে গিয়ে তার মাকে বলে, মা এখন তুমি বিশ্রাম নাও, তোমাকে কিছুই করতে হবে না, আমি খাবার রান্না করে আনব। সে আন্টিকে বলে, যাও তোমার দিদাকে রুমে নিয়ে যাও। সে তার দিদাকে নিয়ে রুমে চলে যায়। এদিকে স্ত্রী ডেনাকে নিয়ে সবকিছু পরিষ্কার করতে শুরু করে, কিন্তু সবকিছু এতই পুচে রয়েছে যে এত বাজে গন্ধ, ফ্রিজের ভেতরটাও তো একদম পোকা হয়ে গেছে। আর অন্যদিকে অ্যান্ডি যখন তার দাদিকে ঘরে নিয়ে বসায়, ফিরে আসার সময় তার দাদি তাকে বলছিল, এই তুমি কে? অ্যান্ডি তখন হেসে উত্তর দেয়া, আমি তোমার নাতি অ্যান্ডি। সেও বুঝতে পারে যে বার্ধক্য ভালোভাবেই বস করেছে তাদের উপর। অন্যদিকে এসব দেখে তো বমি হচ্ছিল রানীর। এই সব কিছু পরিষ্কার করে ডাস্টবিনে ফেলার সময় সেখানে ডিনা একটা বিড়াল দেখতে পায়। সে একটু বিড়াল প্রেমী মানুষ আমার মতোই, তো সেটাকে দেখে তার কাছে এনে আদর করে। কিন্তু ঠিক তখনই পাশে একটা পুরাতন ফাঁকা ঘর থেকে শব্দ শুরু হয়। সে দরজার সামনে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু পারে না। সে জিজ্ঞেস করে, দাদু তুমি কি ভেতরে আছো? দাদু হালকা দরজাটা ফাঁক করে বলে, আমি এখানেই আছি, তোমার ভেতরে ঢোকার প্রয়োজন নেই। ভেতরে অনেক অগোছালো। রাতে খাবার খাওয়ার সময় সেখানে অ্যান্ডি বলছিল, ছোটবেলায় দাদু দিদার সাথে কতই না খেলাধুলা করতাম। একবার তো লুকোচুরি খেলতে গিয়ে আমি আলমারির ভেতর গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন তো আমাকে না পেয়ে সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিল। তো এই কথা বলার পর সবাই সেখানে খুব হাসছিল, কিন্তু শুধু দাদু দিদা বাদ দিয়ে। ডিনা বলছিল, আরে সেই সব কথা কি ওদের মনে আছে এখন? হয়তো ভুলে গিয়েছে।
সবার যখন হাসা শেষ তখন আমরা দেখতে পারি অদ্ভুতভাবে একসাথে দুই বৃদ্ধ হাসতে শুরু করে। এমন হাসা কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। তা সেদিন সবাই টার পেয়েছিল। ঘুমানোর স্ত্রী ডেনাকে বলছিল, ডেনা, আমি চাই তোমার দাদু আর দিদাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে। তাদেরকে দেখার জন্য সবসময় কারো না কারো দরকার। ডেনা বলে, তাহলে তো ভালোই হয় মা, আমাদের চোখের সামনে থাকবে সবসময়। এরপর দেখা যায় তাদের দাদু আর দিদা যখন ঘুমাচ্ছিল হঠাৎ করেই তাদের বডি শূন্যে একদমই ভেসে ওঠে। এদিকে জল তেষ্টার কারণে রানীর ঘুম ভেঙে যায়। সে জল আনার জন্য রান্নাঘরে গেলে দেখতে পারে দিদা কোথায় যেন চলে যাচ্ছে। সে পেছন পেছন যায়, কিন্তু কোনো কথা শুনে না। দিদা বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই পেছন থেকে তাদের দাদু তাকে ধরে ফেলে আর বলে, তুমি এত রাতে কি করছো? যাও ঘুমিয়ে পড়ো। তোমার দিদার আবার ঘুমের মধ্যে একটু হাঁটার অভ্যাস আছে। যাই আমি গিয়ে তাকে নিয়ে আসি। কিন্তু দেখা যায় রানী সেখান থেকে চলে গেলে সে গিয়ে মহিলাটাকে ফিরিয়ে না এনে তাকে নিয়ে সামনে কোথাও এগিয়ে যায়। পরদিন সকাল ডিনা তার নতুন বিড়ালকে তন্নতন্ন হয়ে খুঁজছে। কোথায় গেল বিড়ালটা? সে তো তাকে থাকার জন্য জায়গা করে দিয়েছিল। ডিনা খুবই মন খারাপ করে। এদিকে স্ত্রী বাথরুমে গেলে সেখানে একটা রক্তমাখা পিরিয়ডের প্যাড পায়। তো এই বিষয়টা সে ডিনাকে জিজ্ঞেস করে যে তোমার কি পিরিয়ড চলছে? ডিনা বলে, কই না তো। স্ত্রী তখন হেসে বলে, ও তাহলে হয়তো রানীর হবে। কিন্তু আমরা তো জানি রানী 2 মাসের গর্ভবতী, এটা হওয়া সম্ভব না। ডিনাও এটা জানে। তাহলে এখানে এটা কিভাবে এলো? তো তারপর দেখা যায় স্ত্রীর বাবা একটা কুডল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে। স্ত্রী তো জিজ্ঞেস করে যে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তিনি উত্তর দেয়, যাচ্ছি বনের মধ্যে কিছু কাঠ কাটতে হবে। এটা বলে সামনে এগিয়ে যায়। এদিকে রানী কিছুটা বোর হচ্ছিল। অ্যান্ডি তাকে নিয়ে আশপাশটা ঘুরানোর জন্য বের হয়। ডিনা বিড়ালকে খোঁজার সময় দেখতে পারে তার দাদু কুডল নিয়ে কোথাও একটা যাচ্ছে। তখন সেও পেছন পেছন যেতে শুরু করে, পেছন থেকে ডাকতে শুরু করে। কিন্তু কি আশ্চর্য বিষয়, তার দাদু কোনো রেসপন্সই করছিল না, শুধু সামনের দিকেই এগিয়ে যাচ্ছিল। একটা সময় বনের ভেতরে ঢোকার পর সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর ওঠার পর তার দাদুকে সে আর পাচ্ছিল না। অ্যান্ডি তো রানীকে নিয়ে ঘুরছিল। ঘুরতে ঘুরতে একটা লেকের ধারে গিয়ে বসে। এখানে রানী অ্যান্ডিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি তোমাদের পরিবারের সম্পর্কে কখনো তোমাকে কিছুই জিজ্ঞেস করিনি, তবে তুমি একদিন বলেছিলে যে তোমার বাবা কালো জাদুর কারণে মারা গিয়েছে। আমি সবটুকুই জানতে চাই। অ্যান্ডি তখন বলে, অবশ্যই তুমি সবকিছু জানার অধিকার রাখো। আমার স্ত্রী হিসেবে সবকিছু বলা এটা আমার দায়িত্ব। কিন্তু তুমি আমাকে কথা দাও, এসব কিছু জানার পরে আমার পরিবারের প্রতি আর আমার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি যেন কখনো না পাল্টে যায়। আমার প্রতি তোমার ভালোবাসা যেন একই রকম থাকে। রানী তখন অভয় দিলে সে বলতে শুরু করে অতীতের ঘটনা, যা এই ঘটনা বুঝতে হলে জানা জরুরি। অ্যান্ডি বলে, আমার মা শ্রী তার বিয়ের আগে তার ঘনিষ্ঠ 2 জন বন্ধু ছিল। একজন হচ্ছে লায়লা, আরেকজন হচ্ছে হারমান। হারমান লোকটি পরবর্তীতে আমার বাবা হয়। মানে হারমানকে আমার মা অনেক পছন্দ করত মনে, কিন্তু আমার বাবা বেছে নিয়েছিল লায়লাকে। লায়লা ও বাবাকে অনেক ভালোবাসত, যেটা আমার মা স্ত্রী মানতেই পারছিল না যে হারমান তাকে বাদ দিয়ে লায়লাকে বিয়ে করতে পারে। জিনিসটা মা সহ্যই করতে পারছিল না। না পেরে আমার মা কালো জাদুর পথ বেছে নিয়েছিল। সে একটা কবিরাজের কাছে গিয়েছিল যার নাম জারো, আর কালো জাদুর মাধ্যমে তিনি হারমানকে লায়লার থেকে জিতে নিয়েছিলেন আমার বাবা হিসেবে। কিন্তু জানা যায় লায়লা অনেক আগেই হারমানের সাথে থাকার কারণে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সে আমার মায়ের কাছে মিনতি করছিল যেন আমার মা এমনটা না করে হারমানকে তার থেকে ছিনিয়ে না নেয়। তুমা এটা শোনেনি। তখন গ্রামবাসীরা একসময় লায়লাকে গ্রাম থেকে বিতাড়িত করেছিল বিয়ে না করে গর্ভবতী হওয়ার কারণে। তারপর কেটে যায় টানা 20টি বছর, আর লায়লা আবারও ফিরে আসে কালো জাদুর অভিশাপ নিয়ে চলে আসে বদলা নিতে আর পুরাতন হিসাব নিকাশ করার জন্য। সে কালো জাদুর মাধ্যমে আমার বাবাকে মেরে ফেলে। প্রথমেই আমি সহ আমার বোন, আমার মা সবাইকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষে আমরা বেঁচে গিয়েছিলাম। তারপর তার স্ত্রী রানী তাকে জিজ্ঞেস করে, তারপর কি হলো লায়লার, কিভাবে বেঁচেছিলে তোমরা? অ্যান্ডি বলে, লায়লা আর 0:14:59 হানুম তারা মারা গিয়েছিল। আমরা নিজেরা বাঁচতে আমি নিজে তাদের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, আর হানুম আর লায়লাকে মেরে ফেলেছি। তখন রানী বলে, হানুমটা আসলে কে? তখন অ্যান্ডি বলে যে আসলে বিয়ের আগে আমি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, তার নাম ছিল হানুম, কিন্তু জানতাম না সে ছিল বিশ্বাসঘাতক।
আর তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে লায়লার মেয়ে, মানে আমার সৎ বোন। সে শুধু আমার মনের সাথে খেলা করে আমাদের বাড়িতে ঢুকেছিল আমাদের পরিবার ধ্বংস করার জন্য, কিন্তু আমি তা হতে দেইনি। আর এরপর তো নতুন জীবনী শুরু করি তোমার সাথে। এখন বন্ধুরা, অ্যান্ডি রানীকে এখানে যে কাহিনীটা বলল এটাই কিন্তু এই ঘটনার প্রথম পার্টে দেখানো হয়েছিল, যেটা আবার সংক্ষিপ্তভাবে সুন্দর করে এই মুভিতেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিন্তু এখন সেখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, সেখান থেকে ফিরে আসার সময় দূরে পাহাড়ে হাইকিং করা কিছু লোকদের সাথে হানুমকেও দেখতে পারছিল অ্যান্ডি, কিন্তু সেখানে তেমন কাউকেই দেখতে পারছিল না রানী। মনে মনে অ্যান্ডির খুবই ভয় হচ্ছিল। যাই হোক, এদিকে আমরা দেখতে পারি ডিনা তার দাদুকে খুঁজতে খুঁজতে জঙ্গলের এমন গহীনে চলে যায় যেখানে গিয়ে সে দেখতে পারে তার দাদুর শরীরে কোনো কাপড় ছিল না, এবং সে একটি কোরল দিয়ে সেখানে থাকা একটা প্রাণীকে কুপিয়ে কুপিয়ে শেষ করছিল। এখন এটা দেখার পর তো সে খুবই ভয় পেয়ে যায়, আর একটু শব্দ করে ফেলে ডিনা বুঝতে পারে যে এখানে থাকাটা ঠিক হবে না। সে দৌড়ে চলে আসে, তবে তাকে দেখে ফেলে তার দাদু। এদিকে স্ত্রী রান্নাঘরের দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সে শুনতে পারে তার মা কিছু একটা রান্না করছে আর ফিসফিস করছে, কি যেন একটা বলছে। কথাটা এমন ছিল যে পূর্ণিমার চাঁদের নিচে মৃত আত্মা জেগে উঠবে, পূর্ণিমার চাঁদের নিচে মৃত আত্মা জেগে উঠবে। এমন কথা শুনে সে সেখানে এগিয়ে গেলে সাথে সাথে সেখানে উপস্থিত হয় ডেনা। মানে সে জঙ্গল থেকে মাত্র ফিরল, ঠিক তখনই দিদা পাত্র থেকে ডেনার পছন্দের বিড়ালটা বের করে, যেটা সম্পূর্ণ মেরে ছিলে ফেলা হয়েছিল। আর সেই বৃদ্ধা মহিলাটি বলছিল এটা নাকি সে সবার জন্য রান্না করার জন্য বেড়েছে। কি বিশ্রী বিষয়! স্ত্রী যখন তার বৃদ্ধা মাকে গোসল দিচ্ছিল, পিঠের মধ্যে সে দেখতে পাচ্ছিল অনেক অনেক ঘায়ের দাগ, যা অনেক অদ্ভুত লাগছিল। এরপর তো আমরা দেখতে পারি ডিনা তার শখের বেড়ালের দেহটা কবর দেয়া, আর সাথে সাথেই পেছনে চেয়ে দেখতে পারে তার দাদু সেই জঙ্গল থেকে ব্যাগে করে কিছু একটা নিয়ে সেই পরিত্যক্ত ঘরটাতে ঢুকছে। সে তখন সেই ঘরের সামনে যেতেই ভেতর থেকে তার দাদু বের হয়ে আসে, আর তার সাথে এমন ব্যবহার করে যে সে যেন তার পেছনে ডিনাকে যেতে দেখেইনি। রাতে ডিনা তার মাকে বলছিল, মা, দাদু দিদার আচরণ তোমার কি একবারের জন্য অস্বস্তি লাগে না? আমার তো অদ্ভুত লাগে। এখানে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আমাদের সাথে কি আবারও খারাপ কিছু ঘটবে মা? তার মা তখন বলে, ওই পুরনো কথাটা আর মুখেও এনো না, এগুলো কিছু না। তারা একটু বিদ্ধ হয়ে গিয়েছে, এই কারণে এমন হয়। যাই হোক, এদিকে অ্যান্ডি রানীর সাথে যখন দরজাটা বন্ধ থাকায় কাঠের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে, আর তখন সে দেখতে পারে তার দাদু দিদা দুজনেই কাউকে যেন পূজা করছে রিচুয়ালের মতো। আর চোখের পলক ফেলতেই দেখতে পারে তারা যেসব ছাগল সেই জঙ্গলের মধ্যে মেরেছিল সেসব ছাগলের মাংস খাচ্ছিল। হঠাৎ করে তার একটু শব্দ হয়ে যায় সেখানে, কোনমতে সে সেখান থেকে কেটে পড়ে। এদিকে স্ত্রী ঘুম থেকে ওঠার পর বাইরে বের হওয়ার সময় তাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে, আর সেটা আর কেউ ছিল না, সেটা ছিল তার মৃত হাজবেন্ড হারমান। সেটা বারবার তাকে বলছিল, এই সব কিছু তোমার জন্য হচ্ছে, তোমার দোষ, তোমাকে এর পরিণামের মুখোমুখি হতেই হবে। সে তখন খুবই ভয় পাচ্ছিল। তার পাশে শুয়ে থাকা তার মেয়ে ডিনাকে সে ডাক দিচ্ছিল, কিন্তু সেটা তার কাছে উঠে বসে, তবে সেটা ডিনা ছিল না, সেটা ছিল তারই আরেক বান্ধবী লায়লা, যেও মৃত। এখন এইসব দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। সকালবেলা ডিনা যখন ঘুম থেকে ওঠার পর সে টেবিলের উপরে একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, ডিনা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তা করার জন্য আমি বাহিরে যাচ্ছি, এমডির গাড়িটা নিয়ে যাচ্ছি। আমরা দেখতে পারি স্ত্রী কোথাও যাক, আর তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। এদিকে ডিনা, এন্ডি আর রানী একসাথে বসে এইসব কথাবার্তাই বলছিল, যেখানে রানী বলছিল, আমি জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত পোশাক পরা ব্যক্তিকে দেখতে পেয়েছি। ডিনা বলে, কেমন পোশাক? এখন সেই বর্ণনা শোনার পরে ডিনা বুঝতে পারে এটা হচ্ছে জারো কবিরাজ। রানী বলে, আমাদের মা স্ত্রী যে কবিরাজকে দিয়ে প্রথমে কালো জাদু করেছিলেন, এটাই কি সেটা? ডিনা বলে, হ্যাঁ। তখন রানী বলে, কিন্তু আমি তো শুনেছি সে মারা গিয়েছে। ডিনা সেখানে বলে, সে মারা গেলেও লায়লা শয়তানের কাছে চুক্তি করে তাকে আবারও জীবিত করেছিল আমাদের ক্ষতি করার জন্য। অ্যান্ডি বলে, আমি মাঝে মাঝেই হানুমের আত্মাকে দেখতে পারি। মানে বন্ধুরা, তারা তো জানে হানুম আর লায়লা আগুনে পুড়ে মারা গিয়েছিল, এই কারণে তারা আত্মার কথাটাই বলছে। আর তখনই তাদের দিদা সেখানে চলে আসে আর বলে, তোমরা ঘরে আসো, তোমাদের জন্য স্পেশাল খাবার বানিয়েছে। আর সেখানে যাওয়ার পরে তারা খাবার ছিল মন না চাইতেও। এদিকে আমরা দেখতে পারি স্ত্রী চলে গিয়েছে সেই কিয়াই কবিরাজের বাড়িতে। আমরা যে ঘটনার শুরুতে যে কবিরাজকে দেখতে পেয়েছিলাম তার বাড়িতে, যেটা স্ত্রীকে তার বাড়ি বদ্ধ করার জন্য তদবির দিয়েছিল। আর এই কবিরাজ স্ত্রীর সব বিষয় জানে। সেখানে স্ত্রী
কবিরাজকে বলছিল যে আমার পুত্রবধূ 2 মাসের গর্ভবতী হয়ে গিয়েছে। এটা আমি কিভাবে প্রতিরোধ করব? আমার কি করা উচিত? কবিরাজ বলছিল এটা অত সহজ নয়। যারা শয়তানের কাজ করে, শয়তান থেকে একবার মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদেরকে নৃশংসভাবে অপছন্দ করে। স্ত্রী বলে, আমি জানি, কিন্তু আমার দোষের শাস্তি আমি নিজে পেতে চাই। আমার পরিবারের অন্য কেউ যেন আর এটার ভুক্তভোগী না হয়। কবিরাজ বলে, তোমার সমস্যাটা কেন হচ্ছে? তুমি কি বাড়ি থেকে বের হয়ে গিয়েছ? স্ত্রী বলে, হ্যাঁ, আসলে আমার বাবা মা অসুস্থ ছিল, তাই সেখানে আসতে হয়েছে। কবিরাজ বলে, তুমি বুঝতে পারোনি, এটা ছিল শয়তানের ধোঁকা। তারা তোমার বাবা মা নয়। তখন কবিরাজ একটা আয়নার মধ্যে পানি দিয়ে মন্ত্র পড়তে শুরু করে কিছু একটা করার চেষ্টা করে যে কোনোভাবে স্ত্রীকে সাহায্য করা যায় কিনা, কিন্তু তখনই সেখানে আয়নার মধ্যে কবিরাজ জারোর আত্মা চলে আসে আর সেটা বলতে শুরু করে, স্ত্রীকে তোমার পরিণাম ভোগ করার সময় এসে গিয়েছে। আর তখনই দেখা যায় আয়নাটা সেখানেই ফেটে যায় আর কবিরাজের মুখের ভেতরে সবগুলো কাচের টুকরো ঢুকে যায়। আবার দেখা যায় স্ত্রীর ভেতর থেকেও রক্ত বের হচ্ছিল। কবিরাজ মারা যাওয়ার আগে তাকে শুধু কাপড়ের একটা পুটলিদের সাথে রাখার জন্য বিপদে কাজে দিবে। এদিকে আমরা দেখতে পারছিলাম অ্যান্ডি চলে যায় সেই পরিত্যক্ত ঘরটাতে। কি আছে সেখানে তা দেখার জন্য। ডিনা চলে যায় তার দাদু দিদার ঘরে ভালো করে দেখতে, চেক করার জন্য। আর রানীকে বলে যায় যে তুমি এখানেই থাকো, যদি কোনো সমস্যা হয় তাহলে শুধু একটা চিৎকার করো, তখনই চলে আসব আমরা। তখন আমরা দেখতে পারছিলাম অ্যান্ডি সেই পরিত্যক্ত ঘরটাতে প্রবেশ করতে পারে তালা ভেঙে। আর ডিনা তার দাদু দিদার ঘরে প্রবেশ করে খাটের নিচে তার দাদুর গলার একটা হার পায়। আর অন্যদিকে দেখা যায় রানীকে দাদু আর দিদা তাদের সামনে নিয়ে বসায়। আর তখন হঠাৎ করে রানী দেখতে পারে তাদের শরীর থেকে রক্ত ঝরছে। দাদুর মাথার মধ্যে বড় একটা কুডুল ঢোকানো, আর দিদার মাথাটা তো বড়ি থেকে একদমই আলাদা হয়ে পড়ে যায় তার সামনেই। এখন এই অবস্থায় সে খুবই ভয় পেয়ে যায়। কি করবে বুঝতেই পারছিল না, এত ভয় পাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি হানুম পেছন থেকে এসে রানীকে অজ্ঞান করে দেয়। তার মানে সে এখনো বেঁচে আছে, সে পুড়ে মারা যায়নি, তবে তার চেহারায় পড়ে যাওয়ার ছাপটা এখনো রয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পারি সেই পরিত্যক্ত ঘরের মধ্যে খুবই বিশ্রী গন্ধ ছিল। আর সেই গন্ধটা কোথা থেকে আসছে তা খুঁজতে খুঁজতে অ্যান্ডি তার দাদু আর দিদার আসল দেহকে দেখতে পারে। মানে তারা সেখানে মরে পড়েছিল, জঘন্যভাবে কেউ তাদেরকে মেরে ফেলেছে। এখন এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে ডিনা তার দাদু দিদার ঘরে ক্যালেন্ডারের মধ্যে 30 তারিখে একটা দাগ দেখতে পায় যেখানে লেখা ছিল গার্বেং সুকমা। অর্থটা এমন যে আত্মাদের দরজার মতো এমন কিছু একটা। তো সেখানে তারিখটা ছিল আজকেই, আর আজকেই হচ্ছে পূর্ণিমার রাত। সে বুঝতে পারে হয়তো আজকে কিছু একটা ঘটবে। এবার দেখা যায় তাকেও সেখানে অজ্ঞান করে ফেলা হয়। সেই পরিত্যক্ত ঘরের মধ্যে অ্যান্ডি একটা মলম পায় যেটা মূলত শরীর পুড়ে যাওয়ার পর শরীরে লাগানো হয়, কিন্তু এটা এখানে কেন? তখনই সেখানে তার সামনে উপস্থিত হয় হানুম সম্পর্কে তার সৎ বোন আর এমনিতে তার এক্স। তো সে বলছিল যে তুমি কি মনে করেছিলে যে আমি মারা গিয়েছি? আমি বেঁচে আছি। প্রিয় সেলিম আমাকে সাহায্য করেছিল, আমাকে বাঁচিয়েছিল। এখন বন্ধুরা সেলিম কিন্তু অ্যান্ডির আক্ষেতের কর্মচারী, কিন্তু হানুম সেখানে বলছিল সেলিম তার মা লায়লার বিশেষ বিশ্বস্ত লোক ছিল, মানে তাদের হয়ে কাজ করত। সে বলে, সেদিন আমাদেরকে তুমি যখন আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে গিয়েছিলে, আমি সেখানে বেঁচে ছিলাম, মা মারা গিয়েছিল। সেখানে সেলিম আমার বিশেষ খেয়াল নিয়েছিল, চিকিৎসা করিয়েছিল। যদিও আমি চেয়েছিলাম আমার মায়ের সাথে আমারও মৃত্যু হোক, আমি সব ভুলতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরের পোড়া দাগ, পোড়া ক্ষতচিহ্ন এগুলো কখনো ভুলতে দিচ্ছিল না। বারবার যেন আমাকে বলছিল প্রতিশোধ নিতে হবে তোর। আর একদিন সেই সময় আসলো। আমি একটা হাসপাতালে টোটকা ফাটকা কাজ শুরু করেছিলাম, আর সেখান থেকেই জানতে পারি যে তোমার ওয়াইফ 2 মাসের অন্তঃসত্ত্বা। তখন সেই থেকেই পরিকল্পনা করি আমি তোমাদের সুখে থাকতে দিব না। এই বিশ্বাসটা যখন আমি সেলিমকে বলি, সেলিম বলেছিল এটা না করতে, সব কিছু শেষ করতে, নয়তো সে পুলিশে যাবে। কিন্তু তাই কি হয়? সেলিম আমার বিরুদ্ধে যাওয়ায় তাকে আমি সেদিন মেরে ফেলেছিলাম। আর বন্ধুরা আমরা সেখানে দেখতে পারছিলাম যে সেলিমকে মারার পর হানুম তার ভেতরে হৃদয়টা বের করে সেটা তৃপ্তি সহকারে খেয়ে ফেলে আর শয়তানের কাছে প্রার্থনা করে। তার মা কালো জাদুর মাধ্যমে যে কবিরাজকে জীবিত করেছিল, মানে জারো কবিরাজকে, তাকে সে ডাকে আর বলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তাকে সাহায্য করতে। কিন্তু সেখানে সেই জারো কবিরাজ বলছিল যে আমি চেষ্টা করেছি স্ত্রীর পরিবারের ক্ষতি করার, কিন্তু পারিনি।
সে তার বাড়িকে রক্ষা করে রেখেছিল অন্য কবিরাজ দিয়ে। তখন সে কবিরাজকে বলে, তুমি কি দেখেছ? স্ত্রীর ছেলে অ্যান্ডির বুয়ের 2 মাসের সন্তান তার পেটে। তখন আমরা দেখতে পারি এই কথাটা শোনার পর কুবেররাজ ক্যান জেন একটু খুশি হয়ে যায় আর বলে, তাহলে যেভাবেই হোক তাদেরকে সেই বাড়ি থেকে বের করো, আর পূর্ণিমার রাতে আমি তোমার মাকে পুনরুজ্জীবিত করব। আর এরপরেই আসলে হানুম স্ত্রীর বৃদ্ধ বাবামার বাড়িতে যায় আর তাদেরকে নৃশংসভাবে শেষ করে, আর শয়তানের ধোঁকার মাধ্যমে স্ত্রীর পরিবারকে তার বাড়ি থেকে ডেকে আনা হয় প্রতিশোধের জন্য। এখন এই ঘটনা শোনার পর তো অ্যান্ডি অনেক রেগে যায়। সে বলে, তুই এটা কিভাবে করতে পারলি? তোর প্রতিশোধ নেবার হলে আমার উপর নীতি, আমার নিরহ দাদু দিদাকে কেন মেরেছিস? তো সেখানে হানুম শুধু হাসছিল। তখনই পেছন থেকে জারু কবিরাজ সে এসে অ্যান্ডিকে অজ্ঞান করে ফেলে। এদিকে আমরা দেখতে পারি স্ত্রী বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে সে কাউকেই পায় না। তবে তার বাবা মায়ের রুমের মধ্যে গেলে ছাদে চেয়ে দেখতে পারে সম্পূর্ণটা অন্য জগতের মতো হয়ে গিয়েছিল। আর সেখানে ক্যালেন্ডারের মধ্যে দেখতে পায় আজকে 30 তারিখটা দাগানো রয়েছে, আর সেখানে লেখা রয়েছে গারবাং সুকমা, অর্থাৎ আত্মাদের দরজা বিষয়ে বলা হয়েছে। তো সে যা বোঝার তা বুঝে যায়। অন্যদিকে সেই জঙ্গলের ভেতরে আমরা দেখতে পারছিলাম যে হানুম শয়তানের উদ্দেশ্যে রিচুয়াল শুরু করে দিয়েছে। চারিপাশে ছাগলের মাথা দিয়ে ভরা জারো কবিরাজে বর দেখে একটা গাব নিয়ে আসে, আর আমরা দেখতে পারি অ্যান্ডির বউ রানীকে বাথটাবের মধ্যে অজ্ঞান করে শুয়ে রাখা হয়, আর 2 ভাই বোনকে তো বেঁধেই রাখা হয়েছে। সেখানে অ্যান্ডি বলছিল, আমার স্ত্রীকে ছেড়ে দাও, সে কোনো দোষ করেনি, প্রয়োজনে আমাকে নিয়ে নাও। কিন্তু সেখানে দেখা যায় জারো কবিরাজ ঘটনার একটা টুইস্ট রিভিল করে সেখানে। সেটা হচ্ছে, সে বলে, এবার তোমার মাকে এটার মূল্য দিতেই হবে, কারণ তোমার মা যখন কালো জাদুর মাধ্যমে শয়তানকে দিয়ে তোমার বাবা হারমানকে তার নিজের করেছিল, তখন কিন্তু শয়তানের সাথে সে একটা ডিল করেছিল। আর তোমরা নিশ্চয়ই জানো শয়তান কখনো ফ্রিতে কোনো কাজ করে না, তার বলি চায়। তোমাদের মা শয়তানকে তার বাচ্চা কখনো বলি দিতে চায়নি। সে বলেছিল যদি তার কোনোদিন নাতিনাতনি হয় তাহলে সেটা সে দিবে। এখন এই কথা শোনার পর তো আমরা বুঝতে পারি যে রানী প্রেগন্যান্ট হয়েছে। এই কথা শুনে এত বাজেভাবে রিয়েক্ট কেন করেছিল, স্ত্রী কেন খুশি হচ্ছিল না। এখন সেখানে হানুম বলছিল যে, এবার আমি তোমাদের প্রত্যেককে শয়তানের কাছে বলে দেব, প্রতিশোধ নিব, আর আমি আমার মাকে বাঁচিয়ে তুলব। অনেক মিনতি করছিল অ্যান্ডি তার বাচ্চার কিছু না করতে, কিন্তু হানুম বলে, কি করব বল, আমার মাকে ফিরিয়ে আনতে তো একটা পবিত্র আত্মার প্রয়োজন, যেটা তোমার 2 মাসের বাচ্চাই দিতে পারে। এবার দেখা যায় তখনই পূর্ণিমার চাকা সে উঠে পড়ে, আর হানুম রানীর পেট থেকে বাচ্চা বের করার জন্য পেটে ঝরে জোরে চাপতে শুরু করে। তার মধ্যে দেখা যায় কবিরাজ জারো যে গাবটা এনেছিল সেটাকে মেরে ফেলে, আর এদিকে হানুম রানীর পেট থেকে 2 মাসের বাচ্চার ভ্রূণটাও বের করে ফেলে। আর কি পরিমাণ খারাপ তা হচ্ছে যে সে সেই বাচ্চাটাকে চেটে খাচ্ছিল। ভাবা যায় এসব দেখা ছাড়া কিছুই করা ছিল না অ্যান্ডির। ঠিক তখনই আমরা দেখতে পারি এদিকে চুপি চুপি করে সেখানে উপস্থিত হয় স্ত্রী। সে অ্যান্ডি আর ডিনার বাঁধন খুলে দিচ্ছিল আর বলছিল, কোনো শব্দ করো না, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার জন্য এমনটা হয়েছে, আমি যা করেছি তা ভুল করেছি, আমার কখনো শয়তানের কাছে যাওয়া উচিত হয়নি। ঠিক তখনই দেখা যায় সেই গাভীর পেট থেকে ভেতর থেকে নগ্ন অবস্থায় বের হয়ে আসে হানুমের মা, মানে লায়লা, মানে হানুম তার মাকে স্ত্রীর নাতির বদৌলতে পুনরুজ্জীবিত করেছে। এখন সে তো তার মায়ের কাছে যায় আর একটা চাদর পরিয়ে জড়িয়ে ধরে সে বলছিল, মা আমি পেরেছি তোমাকে আবারও ফিরিয়ে আনতে। আর তখনই সেখানে একটা বিষয় ঘটে। এবার স্ত্রী বলছিল, আমার নিজের কর্মফল আমার নিজেকেই ভোগ করতে হবে, আর এটা শেষ করতে হবে। অনেক ভোগ করেছি, এবার এটা শেষ করার পালা। এবার তখন দেখা যায় সে তার পুরো শরীরে কেরোসিন তেল ঢেলে দেয়া, আর কিয়াই কবিরাজের দেয়া সেই পুটলির ভেতরে থাকা জিনিসটা জারুর শরীরে ছুঁড়ে মারতেই সেই জারু কবিরাজের শয়তানটা হালকা হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। আর তখনই সে সেই কবিরাজ জারুকে একদমই শেষ করে দেয় ছুরি দিয়ে। এবার দেখা যায়, কিন্তু এবার দেখা যাচ্ছিল ডিনা তার মাকে আটকানোর চেষ্টা করছিল, বলছিল, মা এমন পাগলামি তুমি করো না, তুমি ছাড়া কে আছে, আমাদের কিন্তু লাভ হয় না। সে নিজেই শরীরে আগুন দেয়া আর দৌড়ে চলে যায় লায়লার কাছে, সরাসরি লায়লাকে জড়িয়ে ধরে আর শুধু একটা কথাই বলে, সেটা হচ্ছে তোর সাথে ভালো করে নরকে দেখা হবে, এখন চল একসাথে মরি। আর এভাবে তাদের সামনেই 2 জন জ্বলে পড়ে একদমই শেষ হয়ে যায়। হান তো চিৎকার করতে থাকে, এত কষ্ট করে তার মাকে সে বাঁচিয়ে আনলো, আবার তাকে কে শেষ করে দিয়েছে। সে যখন এবার রানীকে আঘাত করতে যাবে, এবার দেখা যায় অ্যান্ডি এতটাই রেগে যায় সে একটা পাথর দিয়ে গিয়ে হানুমকে আঘাত করতে করতে একদম বিভৎসভাবে সেখানেই শেষ করে দেয়। আর কোনো রকমে তারা 3 জন সেখান থেকে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে।
শর্ট করে যদি বোঝানোর জন্য কাহিনীটা বলি, সেটা হচ্ছে যে স্ত্রী লায়লা দুজন তারা হারমানকে খুবই ভালোবাসত। কিন্তু হারমান লায়লাকে ভালোবেসে ফেলেছিল, আর লায়লার পেটে বাচ্চাও এসেছিল। কিন্তু হারমানকে পাওয়ার জন্য প্রথমবারের মতো শয়তানের কাছে চুক্তি করেছিল স্ত্রী। সে কালো জাদু করে হারমানকে নিজের করে নেয়, কিন্তু ভবিষ্যতে স্ত্রীর কোন নাতি হলে সেটা শয়তানের কাছে উৎসর্গ করার চুক্তি ছিল। কিন্তু স্ত্রী একটা সময় এসব থেকে বের হয়ে এসেছিল। সে চাইছিল না তার পরিবারের উপর কোনো কালো জাদু অথবা শয়তানের ছায়া থাকুক, ভালোভাবে চলতে চেয়েছিল। কিন্তু এর মাঝে আবার লায়লা তার মেয়ে হানুমকে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হাজির হয়। তারাও কালো জাদুর আশ্রয় নেয়, কিন্তু ভাগ্যক্রমে স্ত্রীর পরিবার প্রথমবার বেঁচে গিয়েছিল। হানুম তার মা লায়লা দুজনেই আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু সেখানে ভাগ্যক্রমে বেঁচে যায় হানুম, আর সে প্রতিশোধ নেওয়ার জন্যই তো বাকিটা করেছে। তো মোরাল অফ দ্য স্টোরি বা কিছুর পর যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এই মুভিটা, সেটা হচ্ছে যে যে শয়তানের সাথে চুক্তি করে তারা কাফের, আর কাফেরের পরিণাম এই দুনিয়াতেই কি হতে পারে তাই বোঝানো হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বেশি বেশি করবেন, কারণ আপনাদের এক একটা রেসপন্স আমার জন্য এগিয়ে চলার বিশাল শক্তি বলতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।